আজকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট যেগুলো আগের দিন আলোচনা করেছিলাম তার স্টেবিলিটি এবং আনস্টেবিলিটি নিয়ে আলোচনা করব। কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের রেসপেক্টে যদি আইসোলেটেড ক্রিটিক্যাল পয়েন্ট থাকে তাহলে সেই ক্রিটিক্যাল পয়েন্ট তার যে ফেস প্লেন এবং সেই ফেস প্লেনে যে পাথগুলো আমরা পাই সেই পাথগুলোর রেসপেক্টে ক্রিটিক্যাল পয়েন্টটা স্টেবল হবে কি আনস্টেবল হবে। আমরা এর আগে 4 ধরনের ক্লাসিফিকেশন দেখেছি, কিন্তু এখন যেটা দেখব সেটা একটু ডিফারেন্ট, সেটা স্টেবল না আনস্টেবল। তো সেটা বোঝার জন্য ফার্স্ট আমরা একটা টাইম ডিপেন্ডেন্ট ফাংশন এখানে চুজ করব, সেটা আমরা বলছি ডিটি। ডিটি ইজ ইকুয়াল টু কি, সাপোজ কোনো একটা কার্ভ এরকম আছে, কোনো একটা অরিজিন, এটা ক্রিটিক্যাল পয়েন্ট ধরলাম, কার্ভটা এরকম আছে। তো কার্ভের পার্টিকুলার কোনো একটা পয়েন্টে, সাপোজ এই যে পয়েন্টটা, আমরা জানি এই পয়েন্টে যদি এক্স কমা ওয়াই আমরা ধরি কার্ভে, তো কার্ভের প্যারামেট্রিক ইকুয়েশনটা আমরা জানি যে এক্স ইজ ইকুয়াল টু এফ টি ধরেছিলাম অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু জিটি। আর এটা যে ক্রিটিক্যাল পয়েন্ট মোস্ট অফ কেসেসে আমরা 0 0 ধরছি, তো এক্ষেত্রে আমরা 0 0 ধরছি। এখন এই 0 0 থেকে আরবিটারি কোনো একটা পয়েন্ট, সে এটা আর, তো 0 0 থেকে আরবিটারি কোনো একটা পয়েন্ট, ঠিক আছে, মানে ক্রিটিক্যাল পয়েন্ট থেকে যে পাথটা আছে পাথের উপর আরবিটারি কোনো একটা পয়েন্ট আর যদি হয়, তাহলে এই ক্রিটিক্যাল পয়েন্ট থেকে আর পয়েন্টে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে আমরা বলছি ডিটি। এবং অবভিয়াসলি সেই ডিস্টেন্সটা আমরা জানি এরকম হবে √ এফ টি মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস জিটি মাইনাস 0 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ √ এফ টি স্কোয়ার প্লাস জিটি স্কোয়ার। ঠিক আছে, এই ডিস্টেন্স ফাংশনটা আমরা ফার্স্ট চুজ করছি। এখন এই ডিস্টেন্স ফাংশনটা চুজ করার সাথে সাথে দুটো কন্ডিশন আমাদের স্টেবিলিটির জন্য আসছে। সেটা কি, সেটা বলছে যে the critical point 0 0 is called stable if for every number epsilon greater than 0 there exists a delta greater than 0 such that the following is true। মানে যে কোনো একটা পাথের জন্য আমি একটা এপসাইলন গ্রেটার দেন 0 খুঁজে পাবো, যার জন্য আরেকটা ডেল্টা এপসাইলন 0, দুটোই পজিটিভ, এপসাইলন এবং ডেল্টা খুঁজে পাবো, যাতে করে ডি t0 লেস দেন ডেল্টা ফর সাম t0, t এর যে কোনো একটা ভ্যালুর জন্য ডি t0 যেট ইজ দ্য ডিস্টেন্সটা লেস দেন ডেল্টা হবে, is defined for all t greater or equal to t0 such that dt less than epsilon for all t0 greater or equal to t less than epsilon less than infinity, sorry। এখন এই কন্ডিশন দুটো ব্যাপারটা কি বলছে সেটা আমাদের বুঝতে হবে। তো যেটা বলছে এরা যে কোনো একটা পার্টিকুলার টি এর ভ্যালুর জন্য, সাপোজ t0 একটা পার্টিকুলার ভ্যালুর জন্য যদি আমি একটা ডেল্টা খুঁজে পাই সাচ দ্যাট ডি t0 ইজ লেস দেন ডেল্টা, তার মানে ওই পার্টিকুলার পয়েন্ট থেকে ক্রিটিক্যাল পয়েন্টের ডিস্টেন্সটা ডেল্টার থেকে ছোট। তার মানে আমি এইভাবে বলতে পারি যে এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এটা 0 0 ক্রিটিক্যাল পয়েন্ট এবং পার্টিকুলার এই যে পাথটা আছে পার্টিকুলার কোনো একটা পজিশন t ইকুয়াল টু t0, তো এই যে ডিস্টেন্সটা লেস দেন ডেল্টা। তার মানে আমি অরিজিন ক্রিটিক্যাল পয়েন্টটাকে ধরে যদি একটা ডেল্টা রেডিয়াসের সার্কেল নিই, তাহলে t0 পয়েন্টটা সেই সার্কেলের মধ্যে থাকবে। তো এখানেও একটা ডেল্টার সাথে আমি আরেকটা কি পাবো, এপসাইলন। সেই এপসাইলনটা কিরকম সেটা বলছে এই যে ডিটি লেস দ্যান এপসাইলন, ডিটি লেস দ্যান এপসাইলন ফর অল t0 লেস ইকুয়াল টু দ্যাট ইজ t গ্রেটার ইকুয়াল টু t0। তার মানে আরেকটা একটা এপসাইলন আমি খুঁজে পাবো যাতে করে t
টি জিরোর থেকে বড় যে কোনো টি এর জন্য, দ্যাট ইজ টি গ্রেটার ইকুয়াল টু টি জিরো, টি জিরোর থেকে বড় যে কোনো টি এর জন্য যে পাথ, সেই পাথের প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স, এখানে টি কিন্তু ভেরিয়েবল, সো তার মানে টি জিরোর পর থেকে যত টি আমি পাচ্ছি, এই যে যত টি, দ্যাট ইজ টি গ্রেটার দেন টি জিরো, এই পাথের প্রত্যেকটা পয়েন্টের অরিজিন থেকে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা কি হবে, এপসাইলনের থেকে ছোট হবে, এপসাইলন থেকে ছোট হবে। তার মানে আমি রাফলি যদি বলি যে অরিজিন থেকে আমি একটা এপসাইলন লেন্থের যদি একটা সার্কেল নিই, এপসাইলন রেডিয়াসের একটা সার্কেল নিই, তাহলে টি জিরোর পর থেকে কার্ভের বাকি যে অংশটা, মানে পাথের বাকি যে অংশটা, সেই অংশ পুরোটাই ওই এপসাইলন নেবারহুডের মধ্যে থাকবে, দ্যাট ইজ এপসাইলন লেন্থের সার্কেলের মধ্যে থাকবে। এটা যদি থাকে তখন আমি ওই যে 0 0 পয়েন্টটা, সেটাকে এই পাথের রেসপেক্টে বলবো একটা স্টেবল ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, তার মানে স্টেবিলিটি কি? স্টেবিলিটি আমি খুব সহজ ভাষায় বলতে চাইছি যে ক্রিটিক্যাল পয়েন্ট আমরা যেটা পাবো, পাথটা একটা সার্টেন নাম্বারের পর ওই ক্রিটিক্যাল পয়েন্টের আশেপাশেই থাকবে এবং খুব ক্লোজলি থাকবে। কারণ আমি এপসাইলনটা যা খুশি নিতে পারি, তো এমন একটা এপসাইলন আমি পাবোই যাতে করে ওই এপসাইলন রেডিয়াস লেন্থের একটা সার্কেল যদি আমি নিই, সেই সার্কেলের মধ্যেই পুরো কাপটা থাকবে। ঠিক আছে, আরেক ধরনের স্টেবিলিটি হয়, সেটাকে আমরা বলছি অ্যাসিম্পটোটিক্যালি স্টেবিলিটি। সেটা বলছি অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল হতে গেলে কোন একটা ক্রিটিক্যাল পয়েন্টকে অবশ্যই স্টেবল হতে হবে। তো স্টেবিলিটির সাথে সাথে এক্সট্রা একটা কন্ডিশন লাগবে। তার মানে এক্ষেত্রেও আমরা সার্টেন কোনো টি ইকুয়াল টু টি জিরোর জন্য একটা ভ্যালু পাবো, যাতে করে ডি অফ টি জিরো লেস দ্যান ডেল্টা জিরো, ওখানে ডেল্টা ধরেছিলাম, এখানে ডেল্টা জিরো ধরছি, যে এই জিনিসটা সবসময় হবে। এবং তারপর থেকে যত সমস্ত আমি টি এর ভ্যালুগুলো নেব, সেটাও কিন্তু এই একটা এপসাইলন নেবারহুডের মধ্যে থাকবে। কিন্তু তার সাথে এক্সট্রা যেটা কন্ডিশন এখানে আসছে, সেটা হচ্ছে যত টি বাড়তে থাকবে তত এই পাথটা আস্তে আস্তে অরিজিনের দিকে, মানে 0 0 দিকে যেতে থাকবে। দ্যাট ইজ, আমি যদি লিমিটিং কেসে দেখি, তাহলে লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি এফ অফ টি, এটাও 0 হবে, অ্যান্ড লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি জিটি, এটাও 0 হবে। ঠিক আছে, তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? খুব সহজ ভাষায় বলতে গেলে স্টেবিলিটি কি করছে, স্টেবিলিটি কার্ভটাকে একটা বাউন্ডেড রিজিয়নের মধ্যে রেখে দিচ্ছে। সেই বাউন্ডেড রিজিয়নটিকে আমি একটা যদি নেবারহুড নিই, একটা এপসাইলন নেবারহুডে নিই, সার্টেন টি জিরোর পর থেকে বাকি কার্ভের পুরো অংশটাই আমি একটা বাউন্ডেড রিজিয়নের মধ্যে থেকে যাবে। কিন্তু সেই পাথটা ওই ক্রিটিক্যাল পয়েন্টের কতটা কাছাকাছি থাকবে কি না থাকবে, সেটা কিন্তু স্টেবিলিটি আমাকে বলতে পারছে না। ঠিক আছে, কিন্তু অ্যাসিম্পটোটিক্যালি স্টেবিলিটির ক্ষেত্রে কি হচ্ছে, ও তো একটা বাউন্ডারি রিজনের মধ্যে থাকবেই, ইভেন একটা সার্টেন স্টেজের পরে যখন টি টেন্ডস টু ইনফিনিটি হবে, তখন সেই পাথটা আস্তে আস্তে ক্রিটিক্যাল পয়েন্টের দিকে মুভ করবে। ঠিক আছে, যেটা আমরা অ্যাসিম্পটোটের ক্ষেত্রে জানি। তো ওর জন্য এটাকে বলা হয় অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল। এখানে আমি যে ছবিটা দেখিয়েছি, এই ছবিটা কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা সার্টেন টাইমের পর টি কিন্তু আস্তে আস্তে 0 দিকে যাচ্ছে। তার মানে আমি যদি টি টেন্ডস টু ইনফিনিটি ধরি, তো এখানকার কাছাকাছি কোনো একটা পয়েন্ট কিন্তু আলটিমেটলি 0 0 দিকেই যাচ্ছে। তো ওর জন্য এই লিমিট দুটো স্যাটিসফাই করাটা খুব নেসেসারি। ঠিক আছে, এবার কোনো একটা পাথ যদি কোনো একটা ক্রিটিক্যাল পয়েন্ট যদি কোনো একটা পাথের রেসপেক্টে স্টেবল না হয়, তখন আমরা সেটাকে বলবো আনস্টেবল। মানে আমি যদি একটা সার্টেন টি এর পর থেকে কার্ভটাকে কোনো একটা বাউন্ডেড রিজিয়নের মধ্যে ধরে রাখতে না পারি, তখন সেটাকে আমরা বলবো আনস্টেবল। ঠিক আছে, এখন ইতিমধ্যে আমরা যে কটা পেয়েছি, যে কটা কার্ভে এই আমরা ক্রিটিক্যাল পয়েন্টের ক্রাইটেরিয়া পেয়েছি, তার মধ্যে মূলত 4 ধরনের আমরা দেখেছি। ফার্স্টে সেন্টার, তারপরে স্যাডেল পয়েন্ট,
স্যাডেল পয়েন্ট, নেক্সট স্পাইরাল অ্যান্ড নোড। ঠিক আছে, এখন সেন্টার কি হয়, সেন্টার কিন্তু স্টেবল। কেন স্টেবল? কারণ সেন্টারের ছবিটা হচ্ছে এরকম, সেন্টার কার্ভগুলো একটা সার্টেন স্টেজের পর কার্ভগুলো কিন্তু আস্তে আস্তে সব জিরোর দিকে অ্যাপ করে। তো একটা সার্টেন টি জিরোর পর থেকে আমি যদি একটা এপসাইলন লেন্থের এখানে একটা নিয়ে নিই, নেবারহুড নিয়ে নিই, তাহলে দেখা যাবে প্রত্যেকটা কার্ভ কিন্তু এপসাইলন নেবারহুডের মধ্যেই থাকবে। তো এটা স্টেবল, বাট ইট ইজ নট অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল, কারণ কোনো কার্ভই কিন্তু জিরোর দিকে মুভ করবে না। ঠিক আছে, তো এটা স্টেবল বাট নট অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল। স্যাডেল পয়েন্ট যেটা আমরা দেখেছি, স্যাডেল পয়েন্টের ক্ষেত্রে আমরা কি জানি যে চারটে পাথ থাকে যারা অরিজিনের দিকে এক্সটেন্ড করে, কিন্তু বাকি যে কার্ভগুলো সেগুলো এইভাবে চলে যায়, এভাবে এসে এইভাবে চলে যায়। ঠিক আছে, প্রত্যেকটা এরকম চারটে যে রিজিয়নে থাকে। তাহলে এক্ষেত্রে আমি কিন্তু কার্ভের প্রতিটা পোর্শনকে একটা এপসাইলন নেবারহুডের মধ্যে ধরে রাখতে পারছি না, কারণ টি টেন্স টু যত ইনফিনিটি হবে কার্ভটা বাইরে চলে যাবে, কোনো একটা রিজিয়নের মধ্যে থাকছে না। তাহলে ইট ইজ আনস্টেবল। ঠিক আছে, এটা আনস্টেবল। স্পাইরালের ক্ষেত্রে কি হয়, এটা যদি থাকে তাহলে আস্তে আস্তে ও স্পাইরালি মুভ করতে থাকে এবং অ্যাপ্রোচিং টু অরিজিন, এটা আমরা জানি, মানে ক্রিটিক্যাল পয়েন্ট। তো এটা কিন্তু অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল। ঠিক আছে, আর নোডের ক্ষেত্রেও তাই। নোডের ক্ষেত্রেও আমরা জানি যে বিভিন্ন ওয়েতে এদিকে আসতে পারে, এদিক দিয়ে আসতে পারে, এদিক দিয়ে আসতে পারে, এদিক দিয়ে আসতে পারে, বিভিন্ন প্রত্যেকটাই কিন্তু অরিজিনের দিকে এন্টার করে, অ্যাপ্রোচ করে এবং এন্টার করে। তো এটাও কিন্তু স্টেবল, অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল। এখন আমরা পাথ, সবসময় তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে পাথ কেমন কি হবে সেটা তো একে দেখানো সম্ভব না। তাহলে এই যে প্রকারভেদগুলো কোনটা কীরকম হবে সেটা আমরা কিভাবে দেখব, তার জন্য একটা পলিসি আছে, একটা থিওরেম আছে। আমরা জানি যে একটা সিস্টেম অফ ইকুয়েশন, যখন আমরা একটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে একটা ফার্স্ট অর্ডার সিস্টেম অফ ইকুয়েশন ট্রান্সফার করি, এবং ট্রান্সফার করার পর সলিউশনের 2-3টে মেথড ছিল, তার মধ্যে একটা ছিল অয়েলার মেথড। অয়েলার মেথড বা এটাকে আইগেন ভ্যালু মেথডও বলা হয়ে থাকে, অয়েলার মেথড। সেখানে আমাকে খেয়াল রাখতে হবে যে সাপোজ আমি একটা লিখছি dx dt is equal to ax plus by and dy dt is equal to cx plus dy। ঠিক আছে, তো এই সিস্টেমের ক্ষেত্রে এই যে ডিটারমিনেন্টটা আমরা পাই বা ম্যাট্রিক্সটা, কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স এ বি সি ডি, এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের যে আইগেন ভ্যালুগুলো হয়, সেই আইগেন ভ্যালুর নেচারের উপর এর সলিউশনটা কিন্তু নির্ভর করে, সেটা আমরা জানি। এখন এক্ষেত্রেও সেম তাই, আমরা যে সিস্টেম অফ ইকুয়েশনটা পাবো সেই সিস্টেম অফ ইকুয়েশনের যে আইগেন ম্যাট্রিক্স এবং এখান থেকে যে আইগেন ভ্যালুগুলো আমরা পাবো অক্সিলারি ইকুয়েশন থেকে, সেই λ1 λ2 এই দুটো রুটের মানে আইগেন ভ্যালু দুটোর চরিত্র কি হবে, তারা রিয়েল হবে, রিয়েল হলে ইকুয়াল হবে না আনইকুয়াল হবে, না সেম সাইন না অপোজিট সাইন, এই বিভিন্ন জিনিসের উপর এই যে যতগুলো আমরা ক্রিটিক্যাল পয়েন্ট দেখলাম তাদের ক্লাসিফিকেশনটা নির্ভর করে। তো আমরা সেই ফার্স্ট কি করব, এর অক্সিলারি ইকুয়েশন থেকে ল্যামডার ভ্যালু দুটো বের করব এবং এই ল্যামডার ভ্যালু দুটো দেখেই আমরা বলতে পারবো যে স্যাডেল পয়েন্ট হবে না স্পাইরাল হবে, মুভ কখন স্টেবল হবে কখন আনস্টেবল হবে, প্রত্যেকটা জিনিস আমরা সহজে এখান থেকে বলতে পারবো। এখানে আমরা একটা ছক দেখছি, যেটা বলেছিলাম যে অক্সিলারি ইকুয়েশনের যে ল্যামডার ভ্যালুগুলো, দ্যাট ইজ আইগেন ভ্যালুগুলোর নেচার কি হবে তার উপর বেস করে ক্রিটিক্যাল পয়েন্টের প্রকারভেদগুলো আছে। তো এই একটা ছকে সুন্দর দেওয়া আছে। ফার্স্ট যদি এরকম হয়, এখানে নেচার অফ দ্য রুটস আছে, এটা তোমাদের যে পিডিএফটা পাঠিয়েছি সেই পিডিএফে ওই ছকটা আছে, তোমরা দেখতে পাবে। তো রিয়েল আনইকুয়াল অ্যান্ড অফ দ্য সেম সাইন, তার মানে সাপোজ দেখা গেল যে দুটো ভ্যালু এরকম এসছে সেম সাইন, দ্যাট ইজ একটা 2 একটা 3, ওকে, এরকম একটা ভ্যালু এসছে ল্যামডার, তার মানে এটা রিয়েল।
আনইকুয়াল অ্যান্ড অফ দ্য সেম সাইন, মানে হয় দুটো পজিটিভ অথবা দুটো নেগেটিভ, তো যাই হোক না কেন, যদি এই কেসটা হয়, যেমন এটাও হতে পারে, অথবা আরেকটা কেস এরকম, সাপোজ একটা -4 একটা -5 ধরলাম, ঠিক আছে। তো এই রেসপেক্টে সেক্ষেত্রে কি হচ্ছে, নেচার অফ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট সেটা কি হবে, একটা নোড। এখন নোড আমরা জানি যে আমরা ডেফিনেশনে দেখেছি যে অ্যাপ্রোচিং টু ক্রিটিক্যাল পয়েন্ট অ্যান্ড এন্টার টু দ্য ক্রিটিক্যাল পয়েন্ট। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, প্রত্যেকটা এই যে স্টেটমেন্টগুলো এখানে রয়েছে তার রেসপেক্ট থেকে একটা থিওরেম আছে, সেটা আমি ওই পিডিএফেও পাঠিয়েছি। তোমরা ওই থিওরেমগুলো দেখবে, দেখলে ক্যালকুলেশনগুলো আরও ক্লিয়ার হবে যে কেন এটা হচ্ছে। এখানে জাস্ট সামারাইজ করে দেওয়া আছে। তো নোড কি বলছে, যে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল হবে। এখন নোড তো হলো, কিন্তু নোড স্টেবল হবে না আনস্টেবল হবে সেটা আমরা কিভাবে বিচার করব। তো বলছে যদি অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল ইফ রুটস আর নেগেটিভ, তার মানে যে রুট দুটো আমি পাচ্ছি তারা যদি নেগেটিভ হয়, দ্যাট ইজ এই যে আমি এই কেসটা নিয়েছি -4 -5, তো যদি এরকম হয় তাহলে নোড হবে এবং তারা অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল হবে, ঠিক আছে। আর যদি তারা পজিটিভ হয়, আনস্টেবল ইফ রুটস আর পজিটিভ, দ্যাট ইজ এই যে ফার্স্ট কেসটা 2 আর 3 যদি এই ধরনের হয়, হ্যাঁ, তখন কি হচ্ছে, তারা আনস্টেবল হবে। এখন নোড আনস্টেবল মানে ব্যাপারটা কি, সেটা তো ডেফিনেশনে আমরা অনলি স্টেবল নোডটা দেখেছি। আনস্টেবল আর স্টেবল নোডের মধ্যে ব্যাপারটা কিছুই না। আমি এখানে একটু ছোট্ট করে একটা ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি, যে এই যে স্টেবল নোডের ক্ষেত্রে আমাদের ডিরেকশনগুলো এই দিকে ছিল, ঠিক আছে, এবং অন্য কোনো কার্ভ যদি আসতো ডিরেকশনগুলো ক্রিটিক্যাল পয়েন্টের দিকে অ্যাপ্রোচিং ছিল এবং এখানে এন্টার করছিল। আর আনস্টেবল নোড যখন আমি ল্যামডার ভ্যালু পজিটিভ পাবো, এটা থিওরেমে তোমরা দেখতে পাবে, যখন ল্যামডার ভ্যালু পজিটিভ পাচ্ছি তখন কি হচ্ছে, অ্যাকচুয়ালি কার্ভগুলো আমরা যেটা পাচ্ছিলাম, মানে পাথ যেগুলো পাচ্ছি, নোড হচ্ছে ঠিকই, কিন্তু তার ডিরেকশনটা অপোজিট, ঠিক আছে। তো অ্যাপ্রোচিং টু দ্য ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে না, মানে এটা ক্রিটিক্যাল পয়েন্ট থেকে বাইরের দিকে চলে যাচ্ছে। তো এই যে ডিরেকশনগুলোর জন্য সেটা কি হচ্ছে, অবভিয়াসলি আনস্টেবল হয়ে যাচ্ছে। তো আমাকে এটা খেয়াল রাখতে হবে যে রিয়েল অ্যান্ড আনইকুয়াল হলেই হবে না, যদি দুটো পজিটিভ সাইন হয় তাহলে আনস্টেবল নোড, আর যদি নেগেটিভ সাইন হয় তাহলে স্টেবল নোড, ঠিক আছে। এবার নেক্সট আমরা যাচ্ছি, সেটা হচ্ছে রিয়েল আনইকুয়াল অ্যান্ড অফ অপোজিট সাইন। দুটো রিয়েল আনইকুয়াল, ঠিক আছে, কিন্তু তারা অপোজিট সাইন, মানে সাপোজ যদি আমরা ধরি যে একটা 2 আর একটা -3 এরকম, সেক্ষেত্রে কি হচ্ছে, নেচার অফ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট ইজ এ স্যাডেল পয়েন্ট। আর স্যাডেল পয়েন্ট আমরা জানি যে সবসময় আনস্টেবল হয়। তো যদি অপোজিট সাইন হয়, একটা প্লাস একটা মাইনাস, তো সেক্ষেত্রে স্যাডেল পয়েন্ট হবে এবং সেটা অবভিয়াসলি আনস্টেবল হবে। আচ্ছা, নেক্সট রিয়েল অ্যান্ড ইকুয়াল যদি হয়, রিয়েল অ্যান্ড ইকুয়াল হলে কি, মানে দুটোই সেম, সাপোজ দুটোই 2 2 অথবা -3 এরকম গোছে, তো দুটোই রিয়েল এবং দুটোই ইকুয়াল, সেক্ষেত্রে আবার আমরা নোড পাচ্ছি, এবং নোড স্টেবল না আনস্টেবল সেটা সিমিলার ওয়েতে আমরা এখানে বলতে পারবো যে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল ইফ রুটস আর নেগেটিভ, মানে ফার্স্ট কেসটা আমরা যেটা দেখেছিলাম, ফার্স্ট কেসটা যেরকম দেখেছিলাম, যে দুটো যদি নেগেটিভ হয় তাহলে স্টেবল, পজিটিভ হলে আনস্টেবল। এক্ষেত্রেও তাই, যদি দুটো ইকুয়াল হয়, ইকুয়াল যদি সাম সাইন দ্যাট ইজ পজিটিভ হয় তাহলে আনস্টেবল, তাহলে আনস্টেবল ইফ দ্য রুটস আর পজিটিভ, আর অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল ইফ দ্য রুটস আর নেগেটিভ, ঠিক আছে, সিমিলার। এবার যদি কমপ্লেক্স রুট পায় তখন কীরকম হবে, কনজুগেট কমপ্লেক্স বাট নট পিওরলি ইমাজিনারি, তার মানে এর রিয়েল পার্ট থাকবে, দ্যাট ইজ এই টাইপের রুট 2 ± i3 বা 3i, ঠিক আছে, মানে এর রিয়েল পার্টটা থাকবে, পিওরলি ইমাজিনারি হবে না। সেক্ষেত্রে কি হবে, স্পাইরাল পয়েন্ট, নেচার অফ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট ইজ এ স্পাইরাল পয়েন্ট। এখন স্পাইরাল পয়েন্ট আমরা জানি যে আমরা যেটা ডেফিনেশনে দেখেছি সেটা কি ছিল, সেটা ছিল এইভাবে আস্তে আস্তে ক্রিটিক্যাল পয়েন্টের দিকেও মুভ করছে। খেয়াল রাখতে হবে এটা কিন্তু স্টেবল স্পাইরাল পয়েন্টের ক্ষেত্রে, এবং সেটা অবভিয়াসলি অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল ছিল। কিন্তু আনস্টেবল স্পাইরাল পয়েন্ট বলতে কি, সেম জিনিস প্রত্যেকটা ক্ষেত্রেই তাই,
সেম জিনিস, এর যে ডিরেকশনটা এদিক থেকে এদিকে ছিল, আমি যদি জাস্ট ডিরেকশনটা চেঞ্জ করে দিই, ডিরেকশনটা যদি আমি চেঞ্জ করে দিই, তার মানে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, ও ক্রিটিক্যাল পয়েন্টের থেকে বাইরের দিকে চলে যাচ্ছে, তখন সেটাকে আমি বলবো আনস্টেবল স্পাইরাল পয়েন্ট। এখন কোনটা কখন হবে সেটা এখানে দেওয়া আছে, অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল ইফ রিয়েল পার্ট অফ দ্য রুটস ইজ নেগেটিভ। তার মানে এখানে যেটা আমি রিয়েল পার্টটা যেটা পাচ্ছিলাম, এখানে যেটা 2 আছে, সেটা যদি নেগেটিভ হতো তাহলে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল, বাট যদি পজিটিভ হয় রিয়েল পার্টটা, এই যে আনস্টেবল ইফ রিয়েল পার্ট অফ দ্য রুট ইজ পজিটিভ। তো যদি পজিটিভ হয় রিয়েল পার্টটা তাহলে সেটা আনস্টেবল হবে, মানে এই কেসটা হবে। তো অবভিয়াসলি 2 ± i3 ক্ষেত্রে এটা আনস্টেবল হবে, ঠিক আছে। আর একটা পার্ট সেটা হচ্ছে যদি পিওরলি ইমাজিনারি হয়, মানে এখানে কোনো রকম কোনো রিয়েল পার্ট থাকবে না, তাহলে আমরা পাচ্ছি সেন্টার। এখন সেন্টার আমরা জানি যে স্টেবল, সবসময় স্টেবল, কিন্তু অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল নয়, কারণ সেন্টার এটা যদি ক্রিটিক্যাল পয়েন্ট হয়, এটাকে ঘিরে এরকম এরকম কতগুলো পাথ থাকে, তো সেটা কখনো অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল হতে পারে না, বাট স্টেবল। তো সেন্টার যদি পিওরলি ইমাজিনারি হয় স্টেবল, বাট নট অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল। তো এই মোটামুটি যতগুলো প্রকারভেদ আছে আমরা এখানে দিয়েছি। এর প্রত্যেকটার এগেনস্টে তোমরা একটা করে থিওরেম পাবে, তো সেই থিওরেমগুলো দেখে নিও তোমরা। আমি যে পিডিএফটা পাঠিয়েছি সেখানেও দেখতে পারো, আর ঘোষ মাইতির যে বইটা, ঘোষ মাইতির বইয়েও এই চ্যাপ্টারটা আছে, দেখবে সম্ভবত 470-76 এরকম পেজে কোথাও একটা, তো সেগুলো দেখতে পারো। এবার এর রিলেটেড প্রবলেম কিভাবে সলভ করবে সেটা আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। এখানে যেমন একটা আমরা প্রবলেম দেখতে পাচ্ছি, ডিটারমাইন দ্য নেচার অফ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট 0, 0 অফ দ্য সিস্টেম dx dt is equal to this and dy dt is equal to this। তো ফার্স্টে আমাকে করতে হবে এই যে সিস্টেমের যেটা অক্সিলারি ইকুয়েশন সেটা আমি প্রোভাইড করছি, সেটা হচ্ছে এখানে 2 - lambda and 4 - 2 and 6 - lambda is equal to 0। এখন এটাকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি, ইট ইজ এটা গুণ করে দাও, lambda square plus 8 is equal to 0, that is lambda square minus 8 lambda plus 20 is equal to 0। এবং এখান থেকে আমরা যে রুট দুটো পাবো, that is plus minus minus 4ac, that is 4 into 1 into 20 by 2a। তো আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে 4 ± 2i। ওকে, তাহলে এবার আমি যে ছকটা আমরা বলেছিলাম সেই ছক অনুযায়ী দেখতে পাচ্ছি যে ইমাজিনারি বাট নট পিওরলি ইমাজিনারি, আর যে রিয়েল পার্টটা আছে সেই রিয়েল পার্টটা হচ্ছে পজিটিভ। তাহলে পিওরলি ইমাজিনারি যদি না হয় তাহলে অবশ্যই সেটা স্পাইরাল পয়েন্ট হবে, ইটস আ স্পাইরাল পয়েন্ট। এবং স্টেবল না আনস্টেবল সেটা ডিপেন্ড করছে রিয়েল পার্টের পজিটিভ না নেগেটিভ, যেহেতু এটা পজিটিভ তো ইট ইজ আনস্টেবল, তার মানে আনস্টেবল স্পাইরাল পয়েন্ট হবে, ঠিক আছে, নেচার অফ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট। তো এরকম আরও এক্সাম্পল হতে পারে। নেক্সট আমরা একটা প্রবলেম নিয়েছি, ফাইন্ড দ্য নেচার অফ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট অফ দ্য সিস্টেম dx dt is equal to this and dy dt is equal to this, অলসো ফাইন্ড দ্য ফেস পার্ট। এখানে আগের সাথে একটা পার্থক্য আছে, এখানে কিন্তু এক্সট্রা একটা এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন নয়। আমি যদি ইকুয়াল টু 0 করি মানে কনস্ট্যান্ট পার্ট একটা রয়েছে। তো ফার্স্ট অফ অল ক্রিটিক্যাল পয়েন্টটা আমাকে খুঁজে বের করতে হবে, এর ক্ষেত্রে কিন্তু 0, 0টা ক্রিটিক্যাল পয়েন্ট নাও হতে পারে। আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য কি করেছিলাম, যে এই দিকের পার্টটা দ্যাট ইজ pxy and qxy is equal to 0 করে, সো 5x - 6y + 2 = 0 and 4x - 5y + 3 = 0। এই দুটো সিস্টেমকে আমরা ইকুয়াল টু 0 করলে সেখান থেকে যদি আমরা সলিউশন করি, তো সলিউশন করলে x এবং y এর যে সলিউশনটা পাবো that is x = 8 and y = 7, তো এটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট।
দ্যাট ইজ এখানে 8,7 ইজ এ ক্রিটিক্যাল পয়েন্ট অফ দ্য সিস্টেম। ঠিক আছে, এখন এই ক্রিটিক্যাল পয়েন্টের রেসপেক্টে আমাকে দেখতে হবে যেটা টাইপটা কি। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি যেটা করব সেটা যে কোঅর্ডিনেট সিস্টেমটা, সেই কোঅর্ডিনেট সিস্টেমকে আমরা একটা ট্রান্সফরমেশন দেব। আমরা 2Dতে দেখেছি ট্রান্সফরমেশনটা দেব এমনভাবে যাতে যার অরিজিনটা, নতুন যে কোঅর্ডিনেট সিস্টেমটা পাবো তার অরিজিনটা এই 8,7 এই পয়েন্টে শিফট হয়ে যাবে। তো ওর জন্য এখানে আমরা এই সিস্টেমটাকে একটা ট্রান্সফরমেশন দিচ্ছি কিরকম, ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 8 অ্যান্ড ওয়াই, ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 7। এই যখন এটা আমি দেব তখন এই যে সিস্টেমটা যেটা, সেই সিস্টেমটা রিডিউস হয়ে যাবে। রিডিউস হয়ে কি হবে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে dx dt is equal to dx dt is equal to normal dx dt। ঠিক আছে, আর এইদিকে যেটা পাবো এই যে সিস্টেমটা, কারণ ক্যাপিটাল ডিএক্স ডিটি আর স্মল ডিএক্স ডিটি একই হবে, তো আলটিমেট এটা সেম থাকছে। আর এই দিকের যে পার্টটা সেটা চেঞ্জ হয়ে যাবে, দ্যাট ইজ 5 ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে ক্যাপিটাল এক্স প্লাস 8 মাইনাস 6y, ওয়াই এর ভ্যালু এখান থেকে পাচ্ছি ক্যাপিটাল ওয়াই প্লাস 7 প্লাস 2। ঠিক আছে, এবং আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে ডিএক্স ডিটি ইজ ইকুয়াল টু 5x minus 6y 40 minus 42, that is minus 2 equal to 0। তো only এটা হয়ে যাচ্ছে, যেটা সিস্টেমটা থাকছে সেই সিস্টেমটা 5x minus 6y এটাতে ট্রান্সফর্ম হয়ে গেল। সিমিলারলি আমি আরেকটা যেটা সিস্টেম ছিল dy dt, এইটাও ট্রান্সফর্ম হয়ে যাবে এবং ট্রান্সফর্ম হয়ে যাবে 4x minus 5y। তো এখন আমি যে ক্রিটিক্যাল পয়েন্ট যেটা আমি শিফট করলাম নতুন সিস্টেমটাকে, তার রেসপেক্টে দেখতে পাচ্ছি 0 0, মানে ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই এর রেসপেক্টে এটা কিন্তু একটা 0 যদি করি তাহলে হোমোজিনিয়াস সিস্টেম হয়ে যাবে। এবং অবভিয়াসলি ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 0 আর ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু 0 ইজ এ নিউ ক্রিটিক্যাল পয়েন্ট, সেটা আমরা এখান থেকেও বুঝতে পারছি, কারণ এখানে 8 আর এখানে 7 বসালে 0 হয়ে যাচ্ছে। তো অবভিয়াসলি এর রেসপেক্টে এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে। তার মানে এই যে সিস্টেমটা নিউক্লিয়ার, এর আমাকে অক্সিলারি ইকুয়েশন বের করতে হবে, দ্যাট ইজ 5 মাইনাস ল্যামডা মাইনাস 6 4 মাইনাস 5 মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু 0। এবং এখান থেকে আমি যদি ক্যালকুলেট করলে পাবো ল্যামডা স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, দ্যাট ইজ ল্যামডা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। ঠিক আছে, তাহলে যে আইগেন ভ্যালু দুটো পেলাম সেগুলো হচ্ছে রিয়েল বাট অফ অপোজিট সাইন। এখন রিয়েল অপোজিট সাইন যদি হয় তাহলে আমরা দেখেছি যে সেটা স্যাডেল পয়েন্ট হবে। ক্রিটিক্যাল পয়েন্ট যেটা হচ্ছে রিয়েল অ্যান্ড অপোজিট সাইন। আমি যদি এখানে আসি তাহলে রিয়েল আনইকুয়াল, রিয়েল অ্যান্ড ইকুয়াল। ঠিক আছে, রিয়েল আনইকুয়াল অ্যান্ড অফ অপোজিট সাইন যদি এটা হয় তো সেটা স্যাডেল পয়েন্ট হবে, এবং স্যাডেল পয়েন্ট ইজ এ আনস্টেবল পয়েন্ট। তাহলে এখানে আমরা যে সিস্টেমটা পাচ্ছি দুটো রিয়েল এবং অপোজিট সাইন, সো এটা স্যাডেল পয়েন্ট। তো ক্রিটিক্যাল পয়েন্টটা হবে স্যাডেল পয়েন্ট, স্যাডেল পয়েন্ট হুইচ ইজ আনস্টেবল। ঠিক আছে, এবার যেহেতু এই সিস্টেমের রেসপেক্টে ক্রিটিক্যাল পয়েন্টটা আনস্টেবল, মানে এই যে আমাদের মূল যে পয়েন্টটা ছিল 8,7 এটাও আনস্টেবল হবে। এখন নেক্সট যেটা সেটা হচ্ছে ফেস পাথ কিভাবে আমরা বের করব। ফেস পাথ বের করার জন্য আমি প্রথমের দিকে একটা এক্সাম্পল বলেছিলাম যে এই যে ইকুয়েশন দুটো আমরা পাই dx dt and dy dt, সেখান থেকে আমাদের ডিটিটা, দ্যাট ইজ টিটাকে এলিমিনেট করতে হবে। তো দুটোকে যদি ভাগ দেওয়া হয় তাহলে টিটা এলিমিনেট হয়ে যাবে এবং
এটা দাঁড়াবে dx by dy is equal to 5x minus 6y plus 2 by 4x minus 5y plus 3. এবার এটাকে নর্মাল আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যেভাবে সলভ করি সেইভাবে যদি কোনাকুনি গুণ করে দিই 4x dx minus 5y dy plus 3 dx is equal to 5x dy minus 6y dy plus 2 dy. বাকি সমস্তগুলোকে একদিকে কালেক্ট করে 4x dx, এটাকে আর এটাকে একসাথে যদি রাখা হয় তাহলে মাইনাস 5 কমন নিলে x dy প্লাস y dx, সরি এটা dx হবে x2y plus y dx. নেক্সট এখানে 3 dx plus 6y dy minus 2 dy is equal to 0. এবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি এইটা হয়ে যাবে, আমরা জানি d of xy, তো এটাকে যদি ইন্টিগ্রেট করা যায়, ইন্টিগ্রেট করলে যেটা পাবো 2x স্কোয়ার মাইনাস 5xy plus 3x plus 3y square minus 2y plus a constant c is equal to 0. এই যে ইকুয়েশনটা পেলাম এটাই হচ্ছে আমাদের ফেস পাথের ইকুয়েশন। তো ফেস পাথের ইকুয়েশন বললে আমরা এইভাবে সহজে বের করে নিতে পারবো। এই ধরনের আরও এক্সাম্পল আছে এক্সারসাইজে, তোমরা সেগুলো দেখো এবং করো।